দর্শক, এই পর্যায়ে আমরা দৈনিক পত্রপত্রিকার প্রধান শিরোনামগুলো জানবো আমাদের সহকর্মী রঞ্জুর কাছ থেকে। রঞ্জু। তো আপনাকে ধন্যবাদ। দর্শক, যারা দিনের শুরুটা পত্রপত্রিকার খবর জেনে শুরু করতে চান তাদের জন্য এখন এই সেগমেন্টটি। এখানে জানিয়ে দেব আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত যে খবরগুলো আছে সেইগুলোরই একটু সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি খুলে রেখেছি আপনাদের জন্য দৈনিক প্রথম আলো পত্রিকা। আজকের যে প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় প্রধান শিরোনাম দেয়া হয়েছে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে চতুর্থ বছরে। মানে হচ্ছে বিএনপি সরকার এই যে ক্ষমতা গ্রহণ করলো এবং তাদের প্রথম বাজেট দেওয়া হলো, এই বাজেটেই খুব বেশি পরিবর্তন হবে বলে আশা করছেন না অর্থমন্ত্রী। তবে তারা সেই কার্যক্রমটা শুরুর যে পদক্ষেপ সেটা নিয়েছেন বলে জানিয়েছেন এবং চতুর্থ বছরে গিয়ে সেটার যে সুফল বা উন্নতির যে মানে যেই দৃশ্যমান পরিবর্তনটা সেটা লক্ষ্য করা যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা প্রধান শিরোনাম করা হয়েছে। আর বাজেট জুড়ে বাস্তববাদ ও আশাবাদের দ্বন্দ্ব, এটা দেবপ্রিয় ভট্টাচার্য একটি বিশেষ লেখা দিয়েছেন, অভিমত দিয়েছেন। সেখানে বাজেট জুড়ে যে পাওয়া না পাওয়ার বিষয়গুলো এবং বেশ কিছু বিষয়ে উচ্চাশা করা হয়েছে বলে বলছেন বিভিন্ন বিশেষজ্ঞরা, সেটারই একটি প্রতিফলন দেবপ্রিয় ভট্টাচার্যের লেখায় রয়েছে। আরেকটি সংবাদে আমরা একটু গুরুত্ব দিতে চাই যে সঞ্চয়পত্রের মুনাফায় বাড়তি কর, মধ্যবিত্তের ওপর চাপ বাড়বে। আপনারা জানেন যে সঞ্চয়পত্র কারা করে? সঞ্চয়পত্র করে যারা বিভিন্ন সময় গভর্নমেন্ট জব করেছে বা বিভিন্ন চাকরি করেছে, তারপরে যে পেনশনে আসে, সে পেনশনে আসার পরে অধিকাংশ চাকরিজীবী এই সঞ্চয়পত্রে বিনিয়োগটা করে থাকে। আর এছাড়া মধ্যবিত্ত যারা বিভিন্ন উৎস থেকে তাদের যে অর্জিত উৎসটা মানে যেই অর্থটা থাকে সেটা খুব বেশি পরিমাণ নয়, তারা কিন্তু সঞ্চয়পত্রে ইনভেস্ট করে এবং সেইটার উপরে যে মুনাফায় বাড়তি করের কথা বলা হচ্ছে, মধ্যবিত্তর উপরে সেটা চাপ বাড়বে বলেই আসলে মনে হচ্ছে। এটাকেই প্রথম আলোর পাতায় শিরোনাম হিসেবে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গের খবরে দেখা যেই শিরোনাম করেছে, যুদ্ধবন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে কাল এবং জেনেভায় সেটা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যদিও এর মধ্যে বলেছেন যে ইরানের সাথে যুদ্ধ শেষ, বিভিন্ন দাবি দাওয়ার কথা তারা বলেছিলেন এবং সেগুলো নাকি ইরান মেনে নিয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের বিভিন্ন দাবি দেওয়ার সাথে লেবাননের প্রসঙ্গটাও আছে, হরমুজ খুলবে কি খুলবে না এই নিয়ে তারা আসলে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। তবে পাকিস্তান কিন্তু বলেছিল যে দুই দেশই মোটামুটি সমঝোতায় পৌঁছে গেছে। পাকিস্তান প্রসঙ্গটা আসলো কারণ পাকিস্তান এই যে আলোচনা, এই যুদ্ধ বন্ধের আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। তারা বলছে যে দুদেশের যে একটি শান্তি চুক্তির খসড়া সেটা এর মধ্যে প্রস্তুত হয়ে গেছে এবং সেটা জেনেভায় চুক্তির মাধ্যমে সেটার কিন্তু বাস্তবায়ন হতে চলেছে খুব শিগগিরই। এবং এইটা যদি বাস্তবায়িত হয়, আর একটু বলে রাখি যে এই চুক্তিটা যদি হয়ে যায় এবং শান্তি চুক্তি যদি হয় তাহলে হরমুজ খুলে যাবে এবং জ্বালানি তেলের যে দাম রয়েছে, ঊর্ধ্বমুখী দাম, সারা বিশ্বব্যাপী জ্বালানি তেলের দামে নাভিশ্বাস মানুষের, সেই পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে। সেই প্রভাব বাংলাদেশেও পড়বে বলে মনে করা যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, পুশিন বন্ধে দ্বিপক্ষীয় ব্যবস্থা চায় বিজিবি। বিজেপি বিএসএফ পর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল, সেটা আপনারা জানেন যে দিল্লিতে। সেইখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে, পুশিন প্রসঙ্গেও আলোচনা হয়েছে। কিন্তু তারা একটি মানে এই সম্মেলন শেষে দুই পক্ষই, বিজেপি বিএসএফ দুই পক্ষই যে ব্রিফ করেছে, সেই ব্রিফে বলা হয়েছিল যে তারা দুই দেশের যে সীমান্তগুলো রয়েছে সেখানে তারা খুবই স্পর্শকাতর সীমান্তগুলো যে জায়গাগুলো আছে সেগুলোতে তারা আরও মানবিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন। যদিও গতকাল সন্ধ্যার দিকেই বাংলাদেশের একজনকে বিএসএফ গুলি করে হত্যা করেছে সীমান্ত এলাকায়, এই খবর আমরা পেয়েছি। তো এই পুশিন বন্ধে যে দ্বিপক্ষীয় ব্যবস্থা চায় দুই পক্ষ বা বিজেপির কথা বলা হচ্ছে, সম্মেলন থেকে জানানো হয়েছিল, সেইটা আসলে কতটা কার্যকর হচ্ছে এটা আসলে প্রশ্ন থেকে যায়। আরও বেশ কিছু সংবাদ আছে। আমি এই যে ব্রাজিলের মরক্কো বাধা, ব্রাজিলের খেলা শুরু হবে আগামীকালকে এবং মরক্কোর সাথে টপকাতে পারবে কি ব্রাজিল? বলছিলাম যেটা যে মরক্কো কিন্তু এর আগে গত বিশ্বকাপে তারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। তো ব্রাজিলের এখন পর্যন্ত যে অবস্থা, বা ব্রাজিলের যে প্রাণ ভোমরা বলা হয় নেইমার, সে নেইমার খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়।
ভিনিসিয়াস যদিও ফর্মে আছেন, কিন্তু অন্য যারা আছেন নতুন একটা টিম, তারা মরক্কোর শক্তিশালী, আমি বলবো ব্রাজিলের তুলনায় এখন মরক্কোর যে অবস্থান গত বিশ্বকাপের পর্যন্ত, তো সেইখানে মরক্কো এখানে আমি ফেভারিট দেখছি। এই জন্যই শিরোনাম করা হয়েছে ব্রাজিলের মরক্কো বাধা। তো এটা মোটামুটি শিরোনাম ছিল দৈনিক প্রথম আলো পাতায়। অন্য আরেকটি গণমাধ্যমে আপনাদের একটু চোখ ফেরাতে চাই, দৈনিক সমকাল। দৈনিক সমকালের অর্থনীতির ভঙ্গুর অবস্থা কাটাতে 2 বছর লাগবে, যদিও 4 বছর কথা বলেছিল প্রথম আলোতে, এখানে বলছে যে অন্তত 2 বছর লাগবে অর্থনীতির ভঙ্গুর অবস্থা কাটাতে, এবং দৃশ্যমান পরিবর্তন হবে 4 বছর পরে গিয়ে। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করেছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন এবং পয়েন্ট আউট করেছিলেন। এবং সরকারের জন্য বড় সুযোগ, একই সঙ্গে কঠিন পরীক্ষা, এটা সিপিডির পর্যবেক্ষণ, বাজেট নিয়ে তারা মতামত দিয়েছেন। আর বাস্তবায়নের সঠিক রূপরেখা নিয়ে প্রশ্ন রয়েছে। শামস মাহমুদ একটি অভিমত ব্যক্ত করেছেন যে বাজেট দেওয়া হয়েছে, এটা বাস্তবায়নে, সবসময় বাজেট বাস্তবায়নে সংশয় থাকে, এটা আসলে নতুন কিছু নয়। আমরা আসলে অনেকে বলে যে উচ্চাভিলাষী বাজেট দিয়ে থাকি, মানে বাংলাদেশে সাধারণত যে বাজেটটা দেওয়া হয় এটা ঘাটতি বাজেট হয়ে থাকে, এবং বাংলাদেশের নিজস্ব উৎস থেকে অর্থসংস্থান বা এনবিআর মাধ্যমে অর্থসংস্থানের পাশাপাশি বাইরে থেকে যে ঋণটা নেওয়া হয়, এটা সবসময় আসলে এটা ব্যালেন্সটা হয় না, আমরা ঘাটতিতেই থাকি সাধারণত। আরেকটি সংবাদে চোখ রাখতে চাই, ভারত বাংলাদেশ মানুষকে আলাদা করে ভাবছি না। গতকালকে প্রণয় ভার্মা ভারতীয় হাইকমিশনার ছিলেন, গতকালকে নতুন যে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি বাংলাদেশে সড়ক পথে যশোরের যে সীমান্ত এলাকা রয়েছে সেখান দিয়ে বেনাপোল দিয়ে তিনি বাংলাদেশে এসেছেন, এবং তিনি এসে বাংলাদেশ ভারতের মানুষকে আলাদা করে ভাবছেন না, এবং দুই দেশের সম্পর্ক যদি স্বাভাবিক থাকে তাহলে বিশ্বে একটি শক্তিশালী দেশ হবে এই ভারত বাংলাদেশের যে এই অঞ্চল, এটা তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও আশাবাদী, আমরা চাই প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে দুই দেশই এগিয়ে যাক, তার সাথে আমরাও এগিয়ে যাই, কারণ আমাদের সাথে তাদের সীমান্ত অঞ্চলটা বড় এবং ব্যবসায়িক সম্পর্ক অনেক গভীর। আরও একটি সংবাদ আছে যে যান্ত্রিক নিউ ইয়র্কের বুকে সাম্বার স্পন্দন, বিশ্বকাপ নিয়ে যেই খেলা সেটা বলা হচ্ছে, সেখানে উদ্বোধনী অনুষ্ঠান এবং তাদের পর্যটনের যে গতি এবং তাদের যেই অধিকাংশ ম্যাচই হবে আসলে মানে যুক্তরাষ্ট্রে, সেটা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে। সঞ্জয় সাহা পিয়াল সেটা প্রতিবেদনটা লিখেছেন, সেটা যান্ত্রিক নিউ ইয়র্কের বুকে সাম্বার স্পন্দন, ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলবে মরক্কো। আমি বলছিলাম এর আগে প্রথম আলোতেও এরকম একটা শিরোনাম ছিল যে মরক্কো বাধা হবে ব্রাজিলের, আসলে সেই একই আশঙ্কা করছেন জামাল ভুঁইয়া, তিনি লিখেছেন ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলবে মরক্কো। ব্রাজিলের যে যারা ফ্যান রয়েছেন তারা শক্ত করে বুক বেঁধে নিশ্চয়ই টেলিভিশন সেটের সামনে বসবে খেলা দেখার জন্য, মানসিক প্রস্তুতি থাকা ভালো, দুর্ঘটনা ঘটতে পারে। আর বিএসএফকে অবিলম্বে পুশিন বন্ধের আহ্বান বিজিবি বিএসএফ যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে আহ্বান জানানো হয়েছে। আর বিজিবির কাছে পুশিন দ্বিপক্ষীয় নীতি ও প্রোটোকল পরিপন্থী যে কার্যক্রম, এই সমস্ত বিষয়ে একটু সতর্ক হতে আহ্বান জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে। আর ব্যাগে ধরে দুর্বৃত্তের টান, নারীর মৃত্যু, এটা শিরোনাম রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ইঙ্গিত করছে বিষয়টা। দৈনিক সমকালের সংবাদ আপনাদেরকে জানাচ্ছিলাম, আর একটু দৈনিক যুগান্তরের পাতা কী রয়েছে একটু অল্প করে জানাতে চাই। বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ, বাজেট নিয়ে ব্যবসায়ী নেতাদের প্রতিক্রিয়া। তবে তারা যে ব্যবসায়ী নেতারা এখানে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এখানে আমি লক্ষ্য করেছি যে ব্যবসায়ী নেতারা মোটামুটি ইতিবাচক মন্তব্য করছেন, যে ইতিহাসের সর্বোচ্চ সংস্কারমুখী ও বাস্তবসম্মত বাজেট বলেছেন আনোয়ারুল আলম চৌধুরী, সভাপতি বিসিআই। আরেকজন বিটিএম-এর যে সভাপতি, তিনি বলেছেন যে ব্যবসা সহজীকরণ পদক্ষেপ ইতিবাচক, টেক্সটাইলে আরও নীতি সহায়তা প্রয়োজন, এবং প্রস্তাব ইতিবাচক, সেবার মান ও সুশাসন নিশ্চিত করতে হবে, এটা বলেছেন একজন বিশেষজ্ঞ। এবং মোহাম্মদ হাতেম, সভাপতি বিকেএমইএ, তিনি বলেছেন যে সংকট কাটাতে উদ্যোগ সন্তোষজনক, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত জরুরি। আর বাজেটটার আকার বড় হওয়ার পেছনে বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যেই বিশ্বজুড়ে যে জ্বালানি অস্থিরতা রয়েছে, সেই জ্বালানি অস্থিরতার মধ্যে বাজেট দেওয়া হয়েছে বাংলাদেশে, এবং জ্বালানির দাম এখন সর্বোচ্চ অবস্থায়
অবস্থায় রয়েছে বাংলাদেশে এবং বিশ্বে মোটামুটি একই অবস্থা। এমন পরিস্থিতিতে বাজেট যেটা দেওয়া হয়েছে, জ্বালানির দাম বা এই সংক্রান্ত বেশ কিছু খরচ আছে, সেই সমস্ত খরচ মিলেমিশে বাজেটের আকার অনেক বড়। আরও কিছু সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে, দেখা যাক কী হয়। সেই সব বিষয়ে আমরা নিশ্চয়ই পুরো আগামী যে অর্থ বছর আছে তার ভিতরে দেখতে পাবো। এর মধ্যে এবার সবার জন্য বাজেট দেয়া হয়েছে, এটা বাজেটে তো সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন এই একই কথা। আর টাকা চোরদের শান্তিতে থাকতে দেবে না, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর গতকালকে সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে তিনি স্পষ্ট করে এটা বলেছিলেন। এবং সেই যারা টাকা পাচার করেছেন সেই টাকা ফেরানোটা একটু সময় সাপেক্ষ, কিন্তু যারা টাকা পাচার করেছেন তাদেরকে শান্তিতে থাকতে দেবেন না, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে স্পষ্ট বার্তা রয়েছে। আর বাজেট নিয়ে প্রতিক্রিয়া রয়েছে জামায়াতের, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিক্রিয়া রয়েছে এবং এনসিপির প্রতিক্রিয়া রয়েছে বাজেট নিয়ে সিপিডির বিশ্লেষণ রয়েছে। গুরুত্বপূর্ণ সেই শিরোনামগুলো ছিল। দৈনিক আমার দেশে অন্যরকম একটি সংবাদ রয়েছে, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক। আপনারা জানেন যে স্পেসএক্স এবং টেসলা এই দুইটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইলন মাস্ক এখন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার এবং তার সম্পদের পরিমাণ $1.1 ট্রিলিয়ন, যেটা জেফ বেজোস বা অন্যান্য যারা রয়েছেন, বিল গেটস, জেফ বেজোস, এদের সম্পদের তুলনায় 3 গুণ বলা হচ্ছে আসলে। মানে কিন্তু এই যে একটা বুম হলো, তার যে ট্রিলিয়নিয়ার হলেন, এই বুমটা আসলে হয়েছে এই টেসলা এবং স্পেসএক্স যখন স্টক মার্কেটে যায়, সেই শেয়ার মার্কেটে যাওয়ার পর সেই শেয়ারের দাম বাড়ে এবং ইনভেস্টররা যেভাবে ইনভেস্ট করতে থাকে সেই বাজার মূল্য ওইখান থেকে বেড়ে ট্রিলিয়নিয়ারের তালিকায় ইলন মাস্ক উঠে গেছেন। এবং সেটা মোটামুটি ইলন মাস্কের যে সিদ্ধান্ত এবং স্পেসএক্স এবং টেসলার যে ভবিষ্যৎ গ্রোথ, তার উপরেই ইনভেস্ট করছেন ইনভেস্টররা, তার উপরে নির্ভর করেই কিন্তু ট্রিলিয়নার হয়েছেন বিশ্বের প্রথম ইলন মাস্ক। মোটামুটি সংক্ষেপে এটুকু আপনাদেরকে জানালাম, আরও বিস্তারিত আছে, আমি আসলে সময় যাবে, অন্য সময় জানাবো আপনাদেরকে। আর ব্যবসায়ের খরচ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করব, সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রীর ঘোষণা দেওয়া হচ্ছে। আর ইরান যুদ্ধ সমাপ্তির ঘোষণা ট্রাম্পের, এ নিয়ে সংবাদ রয়েছে। আর মাধবপুর মনোহরদী সাবস্টেশন প্রকল্প বিদ্যুৎ খাতে কালো তালিকাভুক্ত কোম্পানিকে কাজ দেওয়ার পায়তারা চলছে, এ নিয়ে বলেছেন। আর এনসিপির পক্ষ থেকে প্রতারণার বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং গোলাম পরবার জামায়াত নেতা বলেছেন যে বিশাল ঘাটতি, ঋণ নির্ভর উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন কঠিন হবে, এটা তিনি বলেছেন। এবং সীমান্ত হত্যা, পুশিন ইস্যু সমাধানে অনীহা ভারতের, এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এই সংবাদটাতে আপনাদের একটু চোখ রাখতে চাই যে 40 টাকার ভাড়া, সেটা মানে সেই কতটুকু দূরত্ব জানেন, যে 70 মিটার পার হতে 40 টাকা ভাড়া গুনতে হচ্ছে রাজধানীবাসীকে। এবং এটা হচ্ছে গতকালকে যে ঢাকায় বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে জলাবদ্ধতা হয়েছে এবং এইটুকু 70 মিটার যেতে 40 টাকা খরচ করতে হচ্ছে। দেখেন, জলাবদ্ধ নগরে এটা একটু গুরুত্ব পাচ্ছে। আর যে বিশ্বকাপ উন্মাদনা, দ্য বিউটি গেম আন্ডার আ হেভি স্কাই, বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়েছে, এটা নিয়ে শিরোনাম করেছে দ্য ডেইলি স্টার। এছাড়া পাকিস্তান এবং মিডিয়াটর পাকিস্তান সেইজ ইরান ইউএস পিস ডিল টেক্সট এ গ্রেট, এবং ইউএসএ এবং ইরানের যে যুদ্ধ পরিস্থিতি শান্তি চুক্তি হতে চলেছে সেটা নিয়ে শিরোনাম করেছে। আরও গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে, গতকালকে আপনারা জানেন ফেসবুক মেসেঞ্জার সার্ভিস কিছু সময়ের জন্য কাজ করেনি এবং সেটা নিয়েও তারা সংবাদ রেখেছে। ডেইলি স্টারের পাতায় ছিল, নিউ মেজের পাতায় বাজেট নিয়ে কথা আছে, ফুটবল নিয়ে কথা আছে এবং গতকালকে জলাবদ্ধতা নিয়েও কথা আছে। এই মোটামুটি বিভিন্ন গণমাধ্যমে থাকা সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। তো মোটামুটি এই ছিল সংবাদ। আরেকটি সংবাদ আমি আমার চোখে পড়েনি, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সংবাদ, সেটা হচ্ছে আজকে কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংবাদটা কোথাও দেখলাম না যদিও, সেখানে কক্সবাজারবাসী বেশ কিছু আশা রয়েছে, বেশ কিছু দাবি দাওয়া রয়েছে, সেগুলোর বাস্তবায়ন হবে। এছাড়া বিভিন্ন গণমাধ্যম ঘেটে বিশ্বকাপ প্রসঙ্গ, বাজেট প্রসঙ্গ, বিভিন্ন প্রতিক্রিয়া, এই মোটামুটি ছিল গণমাধ্যমের পাতায় থাকা সংবাদগুলো।